নমস্কার। যাদের কর্কট রাশি তাদের সেপ্টেম্বর 2026 সেই একই পরিণতি এই মাসটিতে আপনাদের হতে চলেছে। কি সেই একই পরিণতি থাকবে, কোন বিষয় থাকবে, এই মাসটি আপনাদের কিভাবে চলতে হবে, কিভাবে যেতে হবে, তা একটা ধারণা রূপরেখা দিতে চলেছি। জানতে হলে, জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে রাশিফল আলোকপাত করছি, অর্থাৎ বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তা শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে বলতে হয়, আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি আছে 9 নম্বর নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র নিয়ে। দ্বিতীয় আছে বুধ। এই বুধ 7ই সেপ্টেম্বর আপনাদের তৃতীয় ভাবে নিজের মূলত্রিকোণে স্বক্ষেত্রে প্রবেশ করবে। দ্বিতীয় ভাবে রবি আছে মূলত্রিকোণে, সেই মূলত্রিকোণ তার নিজের স্বক্ষেত্র ছেড়ে দিয়ে দ্বিতীয় ভাবে 17ই সেপ্টেম্বর প্রবেশ করবে। দ্বিতীয় ভাবে কেতু তার নিজের নক্ষত্রে থাকবে। চতুর্থ ভাবে 2 তারিখ থেকে 2রা সেপ্টেম্বর থেকে শুক্র তার মূলত্রিকোণে থাকবে। অষ্টম ভাবে থাকবে রাহু মঙ্গলের নক্ষত্রে। নবম ভাবে থাকবে শনি বক্রী অবস্থায় রেবতী নক্ষত্র নিয়ে। দ্বাদশে থাকবে মঙ্গল। এই মঙ্গল 18ই সেপ্টেম্বর আপনার রাশিতে প্রবেশ করবে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি দায়িত্ব সহকারে আপনাকে বলতে পারি, এই মাসটি আপনারা এইভাবে চলতে পারলে জীবনটাকে অনেকটাই সুন্দর করে গড়ে তুলতে পারবেন। তার আগে বলি যে গোচর ফল বা রাশিফল যেটা দেখছেন, এইটা জ্যোতিষশাস্ত্রের সম্পূর্ণ বেসিক ধারণার বাইরে। কারণ প্রকৃতার্থে একটি ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাইনালি সেই ব্যক্তির সম্পর্কে কখনোই বিচার করা সম্ভব নয়। গোচর বা রাশিফল যেটা দেখেন বা দেখছেন, তো সেটা হচ্ছে একটা ধারণা বা একটা চলার পথে একটা দিশা, যে আপনি এভাবে চলতে হবে, এভাবে চলতে এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। শুধু এইটুখানি দেখার জন্য প্রোগ্রাম দেখুন। কিন্তু স্থায়ী ফলের জন্য আপনি আগামী দিনে কোন পথে গেলে আপনার ভালো হবে, কোন পথে গেলে আপনার খারাপ হবে, কি করবেন কি করবেন না, তার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলীর হাতটা কিন্তু অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে। বিভিন্ন দিক থেকে বিচার করতে হয়। কেউ লগ্ন থেকে বিচার করে, কেউ রাশি থেকে বিচার করে, কেউ চন্দ্র থেকে বিচার করে, কেউ রবি থেকে বিচার করে, কেউ শনি থেকে বিচার করে, তাই না? এক একটা ভাগে এক একটা রকম ডিস্টেন্ট আছে। কেউ আবার সবগুলো থেকেও বিচার করে। অ্যাকচুয়ালি আমি যখন বিচার করি তখন সবগুলো থেকে বিচার করি, লগ্ন, রাশি, রবি, শনি, সবগুলো থেকে আমি কাউন্টিং করি এবং নিখুঁত বিচার করতে হয়, এবং সেটা কিন্তু সময় সাপেক্ষ। তার সঙ্গে দশা, অন্যান্য ভাগগুলো দেখতে হয়, গ্রহদের বলবত্তা, গ্রহদের ডিগ্রি, গ্রহদের নক্ষত্র, সবগুলো কিন্তু কম্বাইন করতে হয়। তার সঙ্গে গোচরটাও তার সঙ্গে জুড়ে দিতে হয়, দেখে নিতে হয়। অনেকগুলো জায়গা কিন্তু দেখে তবে একজন ব্যক্তির কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং কি করা যায়, বা জন্মকুণ্ডলী না থাকলে হাতের কি পজিশন রয়েছে সেটা দেখেও বিচার করা সম্ভব হয়। তো সুতরাং এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে বলতে হয় যে এই মাসটি আপনাদের একটু হলেও কষ্ট বেদনার, এবং এই কষ্ট বেদনা কিন্তু অনেকটাই অভিমান, অনেকটাই একটা মায়ার সাগরে পরিপূর্ণ হতে পারে। কারণ আপনার 4th ভাবের অধিপতি 4th ভাবেই অবস্থান করবে। এখানে যে প্রবলেমটা করবে সেটা হচ্ছে শুক্র, বুধ, রবি, মঙ্গল। মেনলি এই 4টে প্ল্যানেটই বেশি প্রবলেমটা করবে। তো সেই পরিপ্রেক্ষিতে মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন, প্রেম প্রীতির বন্ধনে আপনাকে এমন ভাবে আঁকড়ে পিষ্টে জড়িয়ে ধরবে, তো সেখান থেকে যদি আপনার দশা খারাপ চলে, যদি আপনার গ্রহ অবস্থান ভালো না থাকে, তাহলে আপনার পরিণতি সে কষ্ট দুঃখের মধ্যেই কিন্তু যেতে পারে।
এখানে বলতে হয় যে প্রেম প্রীতি ভালোবাসা এই বিষয়টি সাধারণত পঞ্চম ভাব ভাবপতি থেকে, লগ্ন বা ভাবপতি থেকে, রাশি বা ভাবপতি থেকে, সপ্তম বা ভাবপতি থেকে, নবম ভাব ভাবপতি, একাদশ ভাব ভাবপতি থেকে দেখা হয়। তার সঙ্গে শুক্র চন্দ্র মঙ্গলকে অবশ্যই যুক্ত করতে হয়। তো এখানে যদি আবার এই ভাবগুলো, এই কম্বিনেশন গুলো খারাপ থাকে, যদি দশা খারাপ চলে, তাহলে প্রেম প্রীতি সংক্রান্ত বিষয় এই মাসটি একটুখানি আপনারা যতটা পারেন চুপচাপ হয়ে যাওয়াটাই বেটার। কারণ ওখান থেকে আপনার কষ্ট, বেদনা, দুঃখ, একটা নিরাপত্তাহীনতা, শুধু ওই বিষয় এখন নিরাপত্তাহীনতা শুধু প্রেম প্রীতি ভালোবাসায় কেন, নিরাপত্তাহীনতা আপনার সর্বক্ষেত্রে সর্ববিষয়ে কিন্তু আসতে পারে এই মাসটিতে। মানে আপনি হয়তো মনে করছেন যে এই বিষয়টা আমি পাবো না, এই বিষয় থেকে আমার কিছু হবে না, আমি বিষয়টা অপূর্ণ থেকে যাবে, একটা নিরাপত্তাহীনতার একটা মায়ার বন্ধনে, নিরাপত্তাহীনতা একটা কষ্ট দুঃখের বন্ধনে আপনাকে এই মাসটিতে হয়তো রেখে দিতে পারে। এটা গোচর বলছে। একটা কর্কট রাশির ধরুন এই সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ আছে, তাহলে এক একটা কর্কট রাশির ধরুন 60 কোটি 50 কোটি মানুষের আছে, সবাইকে একই রকম ফল পাবে নিশ্চয় কোনোদিন সম্ভব নয়। কারণ তার ব্যক্তি জন্মকুণ্ডলী, হাতের পজিশন, অন্য গ্রহের পজিশন দেখতে হয়, মান্য দেখতে হয়, বাস্তু দেখতে হয়, অল্প জায়গা আছে, সেগুলো না দেখলে না কখনো এইভাবে বলা সম্ভব নয়। কিন্তু যেহেতু আপনাদের দেখার অভ্যাস, আপনারা এটাই চান রাশিফল, গোচর ফল, এই মাসটিতে কি হবে, এই সপ্তাহে কি হবে, এই দিনটিতে কি হবে, তাই আমরা বলতে বাধ্য হই আমাদের মতন জ্যোতিষীরা। কিন্তু এইটি কিন্তু অ্যাকচুয়ালি নয়। এই গোচর ফল, রাশিফল দেখবেন শুধুমাত্র আগামী সময়টা, এই মাসটিতে কি, অর্থাৎ এই ফলটা তো অস্থায়ী ফল, যে আপনি এই সময়টা কি করবেন কি করবেন একটা দিশা, আর কিচ্ছু নয়। গেল নিরাপত্তাহীনতায় আপনি প্রচন্ড পরিমাণে ভুগতে পারেন। যদি আপনার জন্মকুণ্ডে নিরাপত্তাহীনতার একটা অভাব থাকে, বিশেষ করে চন্দ্র যদি দুর্বল থাকে, মঙ্গল যদি দুর্বল থাকে, আমি দেখেছি মঙ্গল আর চন্দ্র যদি কোনো কারণে আপনার লগ্ন রাশির দ্বাদশে বা লগ্নে অবস্থান করে, এবং চন্দ্র আপনার রাশিও তো কর্কট রাশি, চন্দ্র সক্ষেত্রে থাকবে মানছি, কিন্তু কোনো কারণে সক্ষেত্রে থাকলেও সে পীড়িত, চন্দ্র সক্ষেত্রে আছে মানে পীড়িত, কোনো শনিযুক্ত বা অহদৃষ্ট বা কেতুযুক্ত অবস্থায়, এবং চন্দ্রের ডিগ্রিগত ওয়াইজ বা নক্ষত্র ওয়াইজ বা অন্যান্য বিভাগ অনুযায়ী, এবং চন্দ্র শুধু ওই D1 নয়, D9, ডেকান অন্যান্য জায়গাতেও দুর্বলতা অবস্থায় রয়েছে। তাহলে চন্দ্র কৃষ্ণপক্ষের চন্দ্র হচ্ছে, হাতে চন্দ্রের স্থানটা খুব একটা ভালো নেই, তাহলে আপনার চন্দ্র সক্রিয় থাকলেও সে কিন্তু দুর্বল হলো। দ্বাদশে যেহেতু মঙ্গল আছে, পরে আবার নিচে নামবে আপনার রাশি বা লগ্নতে, তখন প্রথমে নিচ হবে, তারপর নিচ ভঙ্গ হবে, বৃহস্পতি ওখানে বসে আছে, তাহলে বৃহস্পতি ওখানে তুঙ্গ ক্ষেত্রে বসে থাকার জন্য মঙ্গল যেহেতু কর্কট রাশিতে নিচস্থ হয়, নিচ হয়, তাহলে প্রথমে নিচ হবে, তারপরে নিচ ভঙ্গ হবে। তাহলে এই যে মায়া খেলা, এই যে বন্ধ, এবং এখানে আপনার বুধের কম পজিশন, রবির পজিশন, অষ্টম নবম পজিশন দেখে মনে হচ্ছে আমার এই গোচর ফল আপনাকে অনেকটা দিগ্ভ্রান্ত বা মায়ার বা একটা নিরাপত্তাহীনতা, একটা কষ্টের সাগরে, মায়ার সাগরে আপনাকে নিয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে আপনি কষ্ট, দুঃখ, যন্ত্রণা পেতে পারেন। কিন্তু সবাই যে পাবে তা কিন্তু নয়, সেটা নির্ভর করছে তার ব্যক্তিগত দশা কি পজিশন রয়েছে। গেল এখানে কিন্তু যেহেতু আপনার দ্বিতীয় ভাবে মঙ্গলের দৃষ্টি একটা 18 তারিখ পর্যন্ত থাকছে, পরে মঙ্গল ঢুকবে আবার আপনার রাশি লগ্নতে, সুতরাং আপনার রাগ অভিমান এই দুটো বিষয় বেশি করে নজর রাখুন। সেন্টিমেন্টাল হয়ে পড়া সেই বিষয়েও কিন্তু নজর রাখুন। আর যেহেতু বৃহস্পতি আপনার ষষ্ঠপতি, নবমপতি, সে নিয়েছে অশেষা নক্ষত্র নিয়েছেন, সুতরাং আপনার রাশিটি যদি অশেষা নক্ষত্র হয়, 9 নম্বর নক্ষত্র হয়, বৃহস্পতি 9 নম্বর নক্ষত্রে রয়েছে, পরে মঙ্গল ডুববে, সেও 9 নম্বর নক্ষত্র পরবর্তীকালে নেবে। সুতরাং চঞ্চল স্বভাব, অস্থির মানসিকতা এইটাও কিন্তু বেশি পরিমাণে দেবে বা দেওয়ার একটা মতো সংকেত এই গোচর রাশিফল বলছে। তাহলে আমি বলবো এই মাসটিতে আপনাকে বিশেষভাবে এই বিষয়গুলোর প্রতি যত্নবান থেকে, দেখুন কলিযুগে না নেগেটিভ ফল পেতে সময় লাগে না, একটা প্যারামিটার যদি খারাপ হয়ে যায় সবগুলো প্যারামিটার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কলিযুগে বর্তমান সময় নেগেটিভ ফলটাই বেশি মানুষ পেয়ে থাকে,
ভালো ফলটা পেতে হলে অনেকগুলো জায়গায় আপনাকে ঠিক হতে হবে গ্রহচক্রের অবস্থান, গ্রহদের ভাষা, গ্রহদের অবস্থান, গ্রহদের ডিগ্রি, গ্রহদের বলবত্তা, কে বসে আছে, কার দৃষ্টি পড়ছে, কি দশা চলছে, অনেকগুলো জায়গা আছে। সুতরাং নিরাপত্তাহীনতা, কষ্ট, দুঃখ, মায়ার বন্ধনে, মানসিক জ্বালা পোড়া, অস্থিরতা এবং অবশ্যই ইগো, যেহেতু রবি বুধের কম্বিনেশন থাকবে, পরবর্তী রবি বুধের কম্বিনেশন আবার যুক্ত হবে, ইগোইস্টিক সমস্যা, ইগো, মারাত্মক ইগো, এইগুলোর জন্য কিন্তু আপনি কোথাও না কোথাও সেই একই পরিণতি, যে পরিণতি আপনার জীবনে বিগত দিনে হয়েছিল কষ্টের সাগরে, দুঃখের সাগরে পরিপূর্ণ, সেই পরিণতি হয়তো আবার পেতে পারেন এই মাসটিতেও। তাই আপনি মাসটি যাতে সেই পরিণতি না হয়, সেই রকম পরিস্থিতি না হয়, তার জন্য আগাম সতর্কতা করলাম যে দুঃখ কষ্টের মধ্যে নিজেকে ডুবে রাখবেন না। হ্যাঁ, ভ্রমণ করার যোগ পাবেন, বাইরে জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ পাবেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার প্রতি কামনা, অন্যের প্রতি আকর্ষণ, অন্যের প্রতি আকৃষ্ট হওয়া, যদি শুক্র সক্রিয় থাকবে, আকৃষ্ট হওয়া, রোমান্টিসিজম বৃদ্ধি পেয়ে যাওয়া, সেগুলো কিন্তু অবশ্যই ঘটাবে। এছাড়াও আপনি পূজা পার্বণ, ঘোরা, আনন্দ ফুর্তির যদি হরস্কোপ ভালো থাকে, দশা ভালো চলে, আনন্দ ফুর্তির মধ্যে জীবনটাকে কাটিয়ে দেওয়া, সেটা কিন্তু অনেকটা পাবে, তারাই পাবে যাদের দশা ভালো চলছে বা অবস্থান ভালো আছে। অন্যরা কিন্তু একটু হলেও কষ্ট দুঃখের মধ্যে জীবনটাকে নিয়ে যেতে পারে এই মাসটিতে। সেখান থেকে বেরিয়ে আপনাকে চলতে হবে। সর্বদা মনে রাখবেন, কষ্ট দুঃখ যন্ত্রণা এগুলো একটা জীবনের অংশ, এই জীবন যুদ্ধের অংশ, নাট্য মঞ্চের অংশ, এটা আসবে, এটা আসতে বাধ্য, একে নিয়ে আপনাকে চলতে হবে, একে নিয়ে সঙ্গী করেই আপনাকে চলতে হবে। আর এখান থেকে বাস্তব শেখা শিক্ষিত হয়ে আপনাকে এগিয়ে চলতে হবে। যদি চলতে পারেন তাহলে অনেকটি ভালো আপনি ফল পাবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কিত, প্রেশার সম্পর্কিত, পেট সম্পর্কিত, এছাড়া কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় সম্পর্কিত, নার্ভ সম্পর্কিত, এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস সম্পর্কিত বিষয়ে একটু বেশি, কপিত ঠান্ডা শ্লেষ্মা সে সম্পর্কিত, রাতে অনিদ্রা, ঘুম ঠিক করে না হওয়া সে সম্পর্কিত বিষয় সংকেত দিচ্ছেন। যদি মনে হয় গোচর ফল এরকম প্রবলেম হচ্ছে আপনার বর্তমান সময়, তাহলে দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, কর্কটে যারা পাত্রপাত্রী রয়েছেন, যারা বিবাহ করেননি এখনো অথবা করেছিলেন আবার করার ইচ্ছে প্রকাশ করছেন বা করবেন, তাদের জন্য প্রথম দিকটা, মাসের প্রথম দিকটা কিন্তু অনেকটাই শুভ পরিণতি রয়েছে। কিন্তু এখানে কন্ডিশন, বিবাহের জন্য অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন, তার সাথে বিবাহ কারক গ্রহ বৃহস্পতি, অবশ্যই সপ্তমপতি শনি, শুক্র, মঙ্গল ও চন্দ্রকে অবশ্যই বলবান ও ভালো পজিশন থাকতে হবে, দশাও ভালো চলতে হবে। তাই নিশ্চিত আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বা তো এমনিতে ভাদ্র মাস পড়ে যাচ্ছে, ভাদ্র মাসে বিবাহ হয় না, কিন্তু সম্বন্ধ দেখাশোনা করে রাখা, কথাবার্তা করে রাখা, সেটা আপনি করতে পারেন। পরে ভাদ্র মাসের পরে আশ্বিন মাসে গিয়ে আপনি বিবাহ করতে পারেন। তো বিবাহ করার অনেক সিস্টেম আছে, যদি আপনার জন্ম মাস পড়ে যায় বিবাহ করতে পারবেন না, বা অনেক রকম প্রথা আছে যেগুলো, সেগুলো মেনে আপনারা বিবাহ করবেন। গেল। এবং এটা বলতে পারি, আমি কর্কটের এই 18 বছর মাঝে মাঝে হয়ে 19 বছর প্র্যাকটিস অভিজ্ঞতা স্বরূপ বলেছি আমি, এই অনেকগুলো কারণ রয়েছে, যেটা আমি হয়তো এই প্রোগ্রামে বললে অনেক বড় প্রোগ্রাম হয়ে যাবে, অনেকেই দেখতে চান না, ছোট আকারে বলেন কমেন্ট করে, যার দ্বারা আপনি বা স্যার আপনি ছোট করে বলুন, মূল বিষয়গুলো বলুন, আমি সেগুলি বলার চেষ্টা করি। লজিক যে বলে তো অনেক বলা হয়, এইটার প্রতি এইটার প্রতি অনেক লজিক আছে, অ্যাস্ট্রোলজিক্যাল লজিক ছাড়া হয় না। লজিক, দর্শন এবং অনেকগুলো বিষয় আপনার দেখা, অনেকগুলো জিনিস থেকে আমাদেরকে বিচার করতে হয়। এমনিতে কি কি পদ্ধতি একটু আগে বললাম, এখন বলছি, শুধু লজিক তো অবশ্যই, তার সঙ্গে অবশ্যই দর্শন, অবশ্যই নিজের চিন্তন, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদকে নিয়েই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হয়। এবং অনেকটা ধৈর্য সহকারে এবং কষ্ট দুঃখের মধ্য থেকেও আপনাকে এগিয়ে নিয়ে প্রতি মুহূর্তেই কষ্ট হতে। একটা ডাক্তার যেরকম প্র্যাকটিস করে, ঠিক তেমন ভাবে জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটা ডাক্তারি পেশার থেকেও বেশি বলা যেতে পারে আমি বলবো। হ্যাঁ, অথবা ডাক্তাররা ভগবান, আমরা ভগবান নই, সামান্য মানুষ, কিন্তু আমরা একটা মানুষকে সঠিক পথ দেখাতে পারি, যে আপনি এই পথে যান, আপনার জন্য শুভ হবে, এই পথে গেলে আপনার খারাপ হবে। আমরা নিজেকে ভগবান মনে করি না, সাধারণ মানুষ মনে করি। কিন্তু বলবো এটাই যে
শরীর স্বাস্থ্য খারাপ হলে ডাক্তার দেখাতেই হবে, ডাক্তার ছাড়া উপায় আমাদের নেই, কারণ তারাই হচ্ছে ঈশ্বরের পরের স্থান, স্বয়ং ভগবান। তো যাই হোক না কেন, কর্কটের আমি দেখেছি, শুধু কর্কট কেন, আপনার কর্কট লগ্ন হতে পারে, রাশি হতে পারে, সিংহ লগ্ন হতে পারে, রাশি হতে পারে, মকর লগ্ন হতে পারে, রাশি হতে পারে, কুম্ভ লগ্ন হতে পারে, রাশি হতে পারে। এই যে চারটে বললাম রাশি লগ্ন, এরা বিবাহিত জীবন খুব একটা ভালো যায় না। প্রথম 1-2 বছর খুব সুন্দর যায়, তারপরে একটা ওই গড় পাত্তায় বিবাহিত জীবন, সামাজিক বন্ধন, দায়বদ্ধতা করে চলতে হবে তাই করে, কিন্তু সুখ নেই, রোমান্টিক সিজন থাকে না, দায়বদ্ধতা নিয়ে চলে, রোমান্টিক একদম থাকে না। যদি ওখানে যদি শুক্র, শনি, বৃহস্পতির, মঙ্গলের কম্বিনেশন একদম খারাপ থাকে, দুর্বল থাকে, রোমান্টিসিজম আরো আসে না তাদের জীবনে। অর্থাৎ কর্কট, সিংহ, মকর, কুম্ভের বৈবাহিক জীবনটা সুখের হয় না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। আমি 100টার মধ্যে 100 ছকই দেখাবো যারা বিবাহিত জীবনে সুখী নেই, কষ্টটা ও দুঃখের মধ্যে, এবং একটা সময় ধারাবাহিকতা হ্যাঁ চলো এটা বিবাহিত জীবনে নিয়ে চলছি, কম্প্রোমাইজ করে চলছি, তাই চলতে হচ্ছে, এর বেশি কিচ্ছু নয়। কারণ আসে না, হতে পারে না, কারণ এইদিকে ঘর ওইদিকে ঘর সম্পূর্ণ উল্টো, গুণের বৈপরীত্য রয়েছে, অনেক ব্যাখ্যা আছে, যদি কোনোদিন সময় থাকে অবশ্যই আলোকপাত করব। গেল তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু ঠিক এই মাসটিতেও ঠিক একই রকম পরিস্থিতি, বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু অশান্তি, একটা গড়বাধা পরিণতি, একটা দুঃখ যন্ত্রণাময় এবং ছন্দবাতিকতা, খুঁতখুঁতে, বা এবং এও হতে পারে আপনার উল্টো দিকে মানুষটি হয়তো যদি নেশাগ্রস্ত থাকে, নেশা জাতীয় বিষয় সেবন করে, সেখান থেকেও সংসারে প্রবলেম হতে পারে, বা একাধিক সম্পর্কে যুক্ত হওয়ার কারণেও প্রবলেম আসতে পারে এই মাসটিতে। এই একটা গেল, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব ভালো হবে না, এটা তার পরিণতি সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, একাকিত্বের মধ্যে থাকা, দিনের শেষে একাকিত্ব হয়ে পড়া, যতই স্বামী স্ত্রী থাক না কেন তবুও মনে হবে একাকিত্ব। এটা একরকম প্রকার বলা হয় ডিভোর্স বা বিচ্ছেদ। বিচ্ছেদ শুধুমাত্র আইনগত হয় না, অনেক দিক থেকে বিচ্ছেদকে বোঝানো হয়, একবার বিচ্ছেদই বলা যেতে পারে। গেল এবার এই জায়গায় বলতে পারি আমি, সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও একটা জটিলতা আরো তীব্র আকার হবে। পঞ্চমপতি আপনার রাশির দ্বাদশে, লগ্নের দ্বাদশে রয়েছে, তো সন্তান নিয়ে অহেতুক চিন্তা, দুশ্চিন্তা, সন্তানের সাথে আপনার সম্পর্ক ডিটোয়েট হয়ে পড়া, খারাপ হয়ে পড়া, সন্তান নিয়ে উদ্বিগ্ন চিন্তা, দুশ্চিন্তা, সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, এবং সেটা এতটাই খারাপ জায়গায় চলে যাবে যে আপনি আর সেই জায়গাটায় রাশ টানতে পারবেন না। কিন্তু যদি সময় থাকে আপনার, যদি আপনার সন্তান ছোট থাকে বা একটা এখনো পর্যন্ত আপনার কথা শুনে বা পিতামাতার কথা শুনে, তাহলে আমি বলবো এখনই জায়গাটা ঠিক করার চেষ্টা করুন, না হলে কিন্তু সময়টা পার হয়ে গেলে সেটা হাতের বাইরে চলে যাবে, সেটা কিন্তু ধরে রাখতে পারবেন না। বাকি সিদ্ধান্ত আপনার, আমি মাত্র পথটা বললাম। গেল কিন্তু এখানে হ্যাঁ, যেহেতু ফোর্থ ভাবে মূল ত্রিকোণে যেহেতু শুক্র আছে, তাহলে বাড়িতে পুজো অর্চনা, বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন, বাড়িতে কোনো আনন্দ ফুর্তি, যদি আপনার দশা ভালো চলে, গোচর সাথে ব্যক্তিগত হরস্কোপ যদি ঠিক থাকে, তাহলে অনেক আনন্দ ফুর্তি, বাড়িতে অনুষ্ঠান আদি, মঙ্গল, শুভ কার্য, পূজা পার্বণ, এগুলো কিন্তু হবে, সেদিকে ঠিক আছে, এবং ভ্রমণ করার যোগও আছে যথেষ্ট ভালো পরিমাণে। সুতরাং এইরকম নিয়েই আপনার পরিণতি কিন্তু এই মাসটিতে, এই পথে কিন্তু এই সংকেত কিন্তু দিচ্ছে গোচর ফল, রাশি ফল। ব্যক্তি জন্মকুণ্ডলী সম্পূর্ণ উল্টো হতে পারে, এই বৈপরীত্য সম্পূর্ণ উল্টো হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী না দেখা পর্যন্ত বলা সম্ভব নয়। যদি মনে করছে ব্যক্তি জন্মকুণ্ডলী নেই, তাহলে হাত তো আছে, হাত দেখেও বিচার করা সম্ভব। হ্যাঁ, তাই চুল ছেঁড়া বিশ্লেষণ যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা সিদ্ধান্ত আসা যায় না। তাই তো আমি বারবার আপনাদের ভালোর জন্য, আপনাদের সঠিক পথ দেখানোর জন্য, কোনটা আপনার জন্য শুভ, কোনটা আপনার জন্য শুভ নয়, কোন পথে আপনি যাবেন, কোন পথে যাবেন না, তার জন্য আমি বারবার আপনার শহরেই আসছি আমি আপনার শহরে। হ্যাঁ, আমাকে আপনারা যেমন এই আগস্ট মাসের 25 তারিখে পেয়ে যাচ্ছেন মালদা, এই আগস্ট মাসের 30 তারিখে পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, আবার সেপ্টেম্বরের 6 তারিখে পাচ্ছেন বর্ধমানে, 20 তারিখে পাচ্ছেন আবার সেই মালদায়,
আবার 27 সেপ্টেম্বর পাচ্ছেন আমাকে দুর্গাপুর ও বর্ধমানে। এছাড়া প্রতি বৃহস্পতিবার আমাকে পাচ্ছেন আপনারা কোথায় না, আমাকে পাচ্ছেন বালিগঞ্জ, দক্ষিণ কলকাতা বালিগঞ্জ চেম্বারে। এছাড়া আমার নতুন চেম্বার আমি শুরু করতে চলবো সেপ্টেম্বর মাস থেকেই, সেটা হচ্ছে দমদম চেম্বার। সুতরাং আপনারা আপনাদের মতন করে আপনারা অবশ্যই চেম্বারে আসুন, কারণ চেম্বারে না আসলে আপনাদের সামুদ্রিক বিদ্যা তার সঙ্গে লাইফ হাতটাকে ভালো করে দেখা যায় না। জন্মকুণ্ডলী যে না থাকে চিন্তা করবেন না, নিউমোলজি আছে, হাত আছে, সংগতত্ব আছে, সামুদ্রিক বিদ্যা আছে। আপনার সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করার দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে, আমি আপনার ছোট ভাই হতে পারি, সন্তান হতে পারি, সন্তান তুল্য ব্যক্তি হতে পারি, মনে করে আপনার ছোট দাদা হতে পারি আমি, যাই হোক না কেন আপনাকে পাশে থেকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি নিয়ে আপনাকে পথ দেখাবই, সমস্যার সমাজ রাস্তা আপনাকে অবশ্যই গাইডেন্স করব। যদি মনে করেন অবশ্যই ভিজিট করতে পারেন আমার চেম্বারে। লাস্ট পয়েন্ট, কর্মজীবন। এই জায়গাটা কিন্তু অনেকাংশে শুভ ফল দেবে। প্রথমত আপনি জন্মস্থান থেকে দূরে কোথাও কর্মের জন্য যেতে পারেন, সে সুযোগ সে সময় আপনার গোচর বা গ্রহ অবস্থান আপনাকে দেওয়ার চেষ্টা করবে। যারা ব্যবসায়িক ব্যক্তি রয়েছেন, বিশেষ করে যারা শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড, বস্ত্র, বুটিক, শিল্প, শিল্পকলা, কুটির শিল্প, হস্তশিল্প, ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, যদি শুক্র মন্ত্রীকরণ থেকে দশম ভাবকে দৃষ্টি করছেন, তো সুতরাং এই সেক্টর গুলো, এছাড়াও যারা মেকআপ আর্টিস্ট, অভিনয়, অভিনেত্রী, নাটক অভিনেতা, ডিজাইনার, বিভিন্ন রকম শৌখিনত্ব, আপনি সুন্দর রেস্টুরেন্ট, খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তার সঙ্গে যানবাহন সংক্রান্ত জায়গা, গাড়ি কেনা, গাড়ি বেচা, সেই সংক্রান্ত জায়গায় যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড শৌখিনত্বের উপরে, এবং দেখুন ইলেকট্রিক, সুন্দর শৌখিন ইলেকট্রিক গুডস, ইলেকট্রিক বিষয়, কোন ধাপা, রেস্টুরেন্ট, সেই সংক্রান্ত জায়গাও, অনলাইন কোনো বিষয়ক আপনার আছে, সাইবার ক্যাপ আছে, খুব ভালো ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এখান থেকে আপনি রেভিনিউ উন্নতি করতে পারেন। এছাড়াও যারা টেকনিক্যাল বিভাগে আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাতেও ভালো কিন্তু অনেকাংশে শুভ ফল দেবে যদি আপনার বুধ, মঙ্গল, রাহু এবং শুক্রের কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে। তার সঙ্গে অবশ্যই শনি, অবশ্যই বৃহস্পতি যদি খুব ভালো থাকে, গোচর এবং ব্যক্তি হরস্কোপ যদি কম্বিনেশন সুন্দর করে, আপনি ফল পাবেন। টিচিং সেক্টর বা শিক্ষা দপ্তরের ক্ষেত্রেও কিন্তু ভালো আছে, শিক্ষা বিষয়ের ক্ষেত্রে উন্নতি গ্রোথ পাবেন আপনি। কিন্তু হ্যাঁ, প্রচন্ড মানসিক চাপ, প্রচন্ড চাপের মধ্যে দিয়ে আপনার কর্ম করতে হবে। আপনি ফুলফিল কর্ম করলেও সে ফুলফিল রেজাল্ট কিন্তু পাবেন না, কারণ শনি কিন্তু নবমে থেকে বক্রী অবস্থায় গতি নিচ্ছে। আপনার হাতে যদি শনির স্থান খুব খারাপ থাকে বা জন্মকুণ্ডলী খারাপ থাকে, আপনার হয়তো 100% পরিশ্রম করবেন, কষ্ট করবেন, ফল কিন্তু আসবে খুব বড় জোর টেনে 30 থেকে 35%, সেটাই কিন্তু রয়েছে। গেল, এখানে শুক্র খুব স্লো মুভমেন্টে কিন্তু অতিক্রম করবে নিজের স্বক্ষেত্র। এছাড়া বলতে পারি যারা প্রশাসন দপ্তরে আছেন, এই প্রশাসনিক দপ্তর যারা আছেন তাদের বলবো একটু সাবধানতা অবলম্বন এই কারণে করতে বলবো, ডকুমেন্ট সংক্রান্ত বিষয়, কিন্তু বুধের ঘরে যেহেতু মঙ্গল অবস্থান দ্বাদশে আছে, আপনাকে প্রায় এই অফিস থেকে এই অফিসে বিভিন্ন সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপ বা বিভিন্ন রকম আপনাকে মিটিং যেতে হতে পারে, সেরকম সংকেত কিন্তু দিচ্ছে। যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ, মান সম্মান হানি, ও যেটা বলতে গেলে বলতে হবে দেখুন এখানে রবির কম্বিনেশন, বুধের কম্বিনেশন, শুক্র মঙ্গলের কম্বিনেশন হেতু এই মাসটিতে আপনাদের যে কোনো দিক থেকে যে কোনো বিষয় হতে পারে, কর্মজীবন নিয়ে হতে পারে, সংসার জীবন নিয়ে হতে পারে, প্রেম প্রীতি নিয়ে হতে পারে, অন্য কোনো গন্ডগোল অশান্তির মাধ্যম দিয়ে আপনাদের একটা মান সম্মান হানির অবস্থার মতো পরিণতি এই মাসটিতে আসতে পারে। কর্ম সংক্রান্ত বিষয়ে আপনার ক্লায়েন্ট হতে পারে, কনজিউমার হতে পারে, আপনার বস হতে পারে বা আপনার কাস্টমার হতে পারে, তাদের সাথে কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তার ফলে কি হলো, আপনি একটা বদনাম বা আপনার নামে একটা বদনাম ছড়িয়ে পড়া, এরকম একটা জায়গা কিন্তু এই মাসে বিশেষ করে হাফ অফ দ্য মান্থ পর্যন্ত, মানে মাঝামাঝি পর্যন্ত খুব বেশি শো করছে। সুতরাং যে কাজটা করবেন বুঝে শুনে ভেবে চিনতে ডিলিং করবেন। আপনারা এক কাজ বারবার করুন, এক কাজ অনেকবার ভেবে তারপর করুন, কিন্তু চট জলদি সিদ্ধান্ত নিয়ে করবেন না, কারণ মঙ্গলের উপরে রাহু দৃষ্টি কিন্তু একটা রয়েছে, এবং মঙ্গলের
নক্ষত্র রাহু নিয়েছে, রাহু নক্ষত্র মঙ্গল নিয়েছে। সুতরাং আপনাকে কিন্তু বুঝে শুনে হঠকারী সিদ্ধান্ত ব্যতীত কর্ম করতে হবে। কোনো প্রকার হুটহাট করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। যারা বিনিয়োগ করছেন শেয়ার মার্কেটে বা অন্য কোনো জায়গায়, ফটকা ইনকামে, লটারির জায়গায়, তবে লটারি সিস্টেম দেখার জন্য অবশ্যই কিন্তু অনেকে প্রশ্ন করেন যে লটারি ভাগ্য কি হবে। দেখুন, লটারি ভাগ্যটা অ্যাকচুয়ালি মূলত যদি বলতে হয় তাহলে বলতে হয় এটাই যে আপনার অষ্টম বা ভাবপতি খুব কেমন আছে, তার সাথে অবশ্যই 1 2 1 2 9 5 7 11 1 2 9 5 7 11 তার সঙ্গে অষ্টম কিরকম পজিশন, এবং ফটকা লটারির জন্য অবশ্যই রাহুকে যদি খুব ভালো থাকে এবং দশা যদি চলে, কম্বিনেশন ভালো থাকে, আপনি হয়তো পেতে পারেন চেষ্টা করলে। তাও ঈশ্বরের কাছে সেটা লিপিবদ্ধ, সেটা আমি বলতে পারবো না। পুরো জন্মগুলির বিচারটা কিন্তু ভালো। ও তার সঙ্গে যেহেতু 6 লটারির জন্য ষষ্ঠ ভাবকেও এর সঙ্গে যুক্ত করতে হবে, তাহলে মূলত বলা যেতে পারে অষ্টমের সাথে ষষ্ঠ, অষ্টম ষষ্ঠর একটা কম্বিনেশন, তার সাথে 1 2 9 11 1 2 9 11 মূল হচ্ছে অষ্টম ষষ্ঠ, তার সাথে 1 2 9 11 এই কম্বিনেশন অবশ্যই রাহুর কম্বিনেশন। এই কম্বিনেশন যদি ঠিক থাকে আপনি লটারি ফটকা ইনকাম, লটারি বলতে যেটা 30 টাকা দিয়ে কাটে, 25 টাকা দিয়ে কাটে, এই হতে পারে, বা অন্য কোনো ফটকা ইনকাম হতে পারে, ফটকা টাকা হতে পারে। লটারি মানে যে টাকা বাড়া চলতি যে কেনেন আপনারা সেটা নয়, অনেক রকম সাইট আছে, ফটকা ইনকাম বলা হয়, সেটা পেতে পারেন আপনারা। এটা একটা গেল। এবং বিনিয়োগ করার ক্ষেত্রে, বিনিয়োগ বা টাকা পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে যে কোনো ব্যক্তির কাছ থেকে ভালো করে একটা জন্মকুণ্ডলী না থাকলে হাতটা দেখে বুঝে শুনে বিনিয়োগ করবেন, না হলে সেই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আরেকটা ভালো আছে এখানে মানে বলতে খেয়াল নেই, বলতে হয় জমি জমা সংক্রান্ত, উত্তরাধিকার সূত্র সংক্রান্ত, ঘরবাড়ি সংক্রান্ত জায়গায় কিন্তু শুভ ফল পেতে পারেন যদি আপনার মঙ্গল শনি অবশ্যই শুক্র ভালো পজিশন থাকে, জন্মকুণ্ডলী বৃহস্পতি ভালো থাকে, আপনি পেতে পারেন সেই জায়গাটা শুভ ফল, শুভ পরিণতি। যাই হোক, সর্বশেষে এটাই বলতে পারি অর্থের জায়গা কিন্তু অর্থ আসলেও, খুব টেরিটরি অর্থ আসলেও সে অর্থ ধরে রাখতে পারবেন না, ব্যয় কিন্তু মারাত্মক বাড়াবে এবং অলরেডি বাড়াচ্ছেও। গেল। এবং অর্থের জন্য কষ্ট কিন্তু খুব হচ্ছে কর্কটের, হ্যাঁ মারাত্মক হচ্ছে, এটা আমি জানি। আমি তার একটাই কারণ হচ্ছে রবি বুধ মঙ্গল শুক্রের জন্য বর্তমান সময় দায়ী, মূল দায়ী হচ্ছে রবি বুধ শুক্র মঙ্গল, মূল দায়ী এর জন্য। অর্থটা সেভাবে পাচ্ছেন না, পেলেও হাত রাখতে পারছেন না, বেরিয়ে যাচ্ছে, বা ঋণ ধার দেনার মধ্যে ডুবে আছেন, জর্জরিত হয়ে আছেন। সবকিছু সমাধান রাস্তা রয়েছে, বিশ্বাস করতে, ভরসা করতে হবে। যদি মনে করতে ব্যক্তি ভালো করে বিচার করাতে পারেন, আমি আছি আপনার পাশে সদা সর্বদা, গাইডেন্স পথপ্রদর্শক হয়ে পাশে থাকার দায়িত্ব অঙ্গীকারবদ্ধ হলাম। পারলে কথাটি সেভ করুন, রেকর্ড করুন, আমি এই গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশা করব না। তাই আপনার এই চেম্বারগুলো স্ক্রিনে সমস্ত চেম্বার আপনার নিশ্চয়ই দেখে নিয়েছেন কোথায় চেম্বার আছে, আপনার চেম্বারে আসুন, আপনাকে অবশ্যই গাইডেন্স করা হবে। যাই হোক, সকলে শেষে একটাই বলবো, নিরাপত্তাহীনতা, ইগো, আবেগ, অভিমান, মনোকষ্ট এগুলোকে একটা সাইডে রেখে কর্মের পর কর্ম করে চলুন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।